আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। আমাদের স্যার ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি একদিন 18 মাস দেশ চালালেন এবং দেশটাকে সুন্দর চালিয়ে একটা মহান জায়গায় নিয়ে গিয়েছেন। সেখানে প্রচুর লোকের প্রচুর অবদান রয়েছে। ডাস্টবিন শফিকের অবদান রয়েছে, আমাদের প্রফেসর আসিফ নজরুল তার অবদান রয়েছে, রেজওয়ানা ম্যাডামের তো প্রচুর অবদান। পরিবেশ নিয়ে তিনি যা কাণ্ড কারখানা করে ফেলেছেন, এখন তার নিজের পরিবেশ এখন ঠিক থাকলে হয়। যা অবস্থা দাঁড়িয়েছে, তার এখন নিজের পরিবেশ হয়তো ঠিক থাকবে না। তো এই যে গতকালকে আমি আপনাদেরকে বলেছিলাম না, 970 কোটি টাকা, যেটা আপনাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বা বর্তমান প্রধানমন্ত্রী, তাকে দেশ থেকে চলে গেলেও তিনি বর্তমান প্রধানমন্ত্রী, তার বরাদ্দ করা বার্ষিক 970 কোটি টাকা গরিব মানুষের পুষ্টিকর খাবারের জন্য বরাদ্দ করা থাকে। সেই 970 কোটি টাকা তিনি বেমালুম ঝেড়ে দিয়েছেন। ঝেড়ে দেওয়ার মানে কি? ঝেড়ে দেওয়ার অর্থ তিনি তার নিজস্ব এনজিও আছে, সেই এনজিওতে ওই টাকাটি ট্রান্সফার করার জন্য প্রজ্ঞাপন পর্যন্ত জারি করে দিয়েছিলেন। এই যে প্রজ্ঞাপন জারি করা মানে তিনি ওই সরকারের টাকাটা, যেটা গরিব মানুষের জন্য খরচা করার টাকা, সেই টাকাটা তিনি নিজে পকেটস্থ করবেন, তার এনজিও মারফত এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। ফলে এই যে তিনি যা কাণ্ড করেছেন, সবই তো হচ্ছে বিতর্কের ব্যাপার। এই নিয়ে মামলা হলে সে মামলায় অনেক দিন চলবে, সে মামলায় সাজা হতে হতে অনেক দেরি। কিন্তু এই যে 970 কোটি টাকা, যেটা সরকারি অর্থ, সেটা প্রজ্ঞাপন জারি করে তিনি সেই অর্থ নিজের এনজিওতে সেটা পাচার করেছেন বা পাচার করার চেষ্টা করেছেন, সেই ডকুমেন্ট কিন্তু এই সরকারের হাতে পড়ে গিয়েছে এবং সেই ডকুমেন্ট অনুযায়ী তার বিরুদ্ধে একটা মামলা হচ্ছে। এটা তো লিখিত ডকুমেন্ট। সরকারি টাকা তুমি নিজে আত্মসাৎ করার চেষ্টা করছো, সেটা একটা সরকারি প্রজ্ঞাপন জারি করে নিজে আত্মসাৎ করার চেষ্টা করছো। ফলে অভিযোগটা একেবারে সরাসরি প্রতিষ্ঠিত। এগুলো তো অন্যান্যগুলোতে গিয়ে আপনার প্রমাণ করার ব্যাপার আছে, অভিযোগ আছে, পাল্টা অভিযোগ আছে, সমস্ত কিছু চলবে। কিন্তু এই যে অভিযোগটা না, 970 কোটি টাকার অভিযোগটা, এটা একেবারে একবারে গলায় শুল হয়ে বিঁধে গেছে। এখন এই 970 কোটি টাকার জন্য প্রথম ওনাকে জেল কাটতে হবে। এই যে মামলাটা যেটা হতে যাচ্ছে, 970 কোটি টাকা নিয়ে যে মামলাটা হতে যাচ্ছে, এই মামলাটা নীতিগতভাবে ফৌজদারি মামলা হিসেবে ট্রিট করা হবে। এই মামলাটা মানে কে করবে সেটা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে বিএনপির পক্ষ থেকে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই মামলাটা দিয়ে শুরু করা হবে, যেখানে তাকে প্রমাণ করতে হবে যে আমি এই টাকাটা আমি সরাইনি। কিন্তু প্রমাণ করার কোনো জায়গা নেই। সরকারি প্রজ্ঞাপন তিনি জারি করে দিয়েছেন, তার সই করা রয়েছে। 970 কোটি টাকা ওই ফান্ড থেকে এনে এই ফান্ডের থেকে টাকা নিয়ে ওই এনজিওর ফান্ডে দিয়ে দাও। এনজিও টাকার, এনজিওটা বকলমে ওনার। সেখানে রিজওয়ানা ম্যামেরও আবার একটা শেয়ার রয়েছে, ডাস্টবিন শফিকের একটা শেয়ার রয়েছে। সব মিলিয়ে মিশিয়ে দেশটাকে একেবারে লুটে পুটে খাওয়ার জন্য এই 18টা মাস এরা বসেছিল এবং আরো এটাকে প্রলম্বিত করার জন্য আরো নানান রকম ছলচাতুরি করেছিল, যার একটা অংশ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ফাঁস করে দিয়েছেন। এইটা দিয়ে সবে শুরু। এখন আপনারা বলতেই পারেন যে এই যে বাকি মামলাগুলো কি হবে। বাকি যে মামলাগুলো আছে না, এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে কি হবে। শেখ হাসিনার প্রত্যাবর্তনের ব্যাপারটা আমি ওই তখন দুপুরের সন্ধ্যের ভিডিওতে বলতে ভুলে গিয়েছি। যেটা হচ্ছে, শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে কিন্তু ওই তারেক রহমানের সঙ্গে যখন শেখ হাসিনার মিটিং হবে, সেই সময় কিন্তু ওইটা ঠিক হয়ে যাবে যে কবে উনি ফিরবেন। তার আগে মাঠফাট এইগুলো সমস্ত পরিষ্কার করা হচ্ছে। আমি গতকালকেও বলেছিলাম আপনাদের, সমস্ত এখন সাফাই কর্ম হচ্ছে। সাফাই কর্মটা ঠিক হয়ে যাক,
সাফাই কর্ম হয়ে গেলে তারপরে দেখবেন যে শেখ হাসিনা ঠিক সময় মতো চলে আসছেন, খুব একটা বেশি দেরি হবে না। আর এই যে মার্চের 12 তারিখে আপনাদের পার্লামেন্ট বসছে, এই মার্চের 12 তারিখে পার্লামেন্টে এই যত ওই যে 164 না কতগুলো হয়তো উনি করেছিলেন, আমার কোথায় লেখা আছে আমি এখন ধরতে পারছি না, 162টা অধ্যাদেশ ইউনূস সরকার জারি করেছিল। আমার হিসেবে আমি যা পেয়েছি 162, অনেক অনেক ফিগার বলছে, আমি যা পেয়েছি সেটা আমি বললাম। সত্যি হতে পারে, মিথ্যেও হতে পারে, গোলমাল থাকতে পারে ফিগারে, কারণ আমি এক দেশে থাকি, হয়েছে ঘটনা আর এক দেশে। আমার কাছে তো অনেক হাত ঘুরে আমার কাছে খবর আসছে, ফলে খবরের একটু এদিক ওদিক হতেই পারে। এই যে মার্চ মাসের 12 তারিখে যে আপনার এটা বসছে, পার্লামেন্ট বসছে, প্রথম পার্লামেন্টে আপনার এই যে অধ্যাদেশগুলো আছে সেই অধ্যাদেশগুলো নিয়ে আলোচনা হবে। এই আলোচনার দু একটা অধ্যাদেশ হয়তো নেওয়া হতে পারে, নাহলে পুরো জিনিসটাই তো অবৈধ হয়ে যাবে। যদি অধ্যাদেশটাই বাতিল হয়ে যায় তাহলে তো সরকারটাই নির্বাচনটাই বাতিল হয়ে যাবে, সমস্ত কিছু বাতিল হয়ে যাবে। ফলে দু চারটে নিরামিষ অধ্যাদেশ হয়তো আলোচনা হতে পারে এবং গৃহীত হতে পারে। এবার গৃহীত হওয়ার পর সেটা বাস্তবায়ন হবে কি হবে না, দিনের আলোর মুখ দেখবে কি দেখবে না, সেটা পরের ব্যাপার। কিন্তু এরকম 2-10টা হয়তো অধ্যাদেশ নেওয়া হবে, ওই মানে গ্রহণ করা হবে। আর বাকি যেগুলো উঠলো না সেটা অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে। তার মধ্যে যেমন শেখ হাসিনার ফাঁসির আদেশ, শেখ হাসিনার বিচার, অমুকের বিরুদ্ধে মামলা, তমুককে এটা পাইয়ে দেওয়া যায়, যত কিছু আছে সব ওইগুলো বাতিলের পর্যায়ে যখন পড়ে যাবে তখন গিয়ে আসল খেলা শুরু হবে। অর্থাৎ মেন খেলাটা শুরু হবে কিন্তু 12ই মার্চের পার্লামেন্ট বসার পর, যখনই অধ্যাদেশ নিয়ে আলোচনাটা হবে তখনই শুরু হবে 12ই মার্চের পর আসল খেলা। তার আগে আগের ভিডিওতে যেমন আমি বললাম যে মানে এই ভিডিও শুরুতে এটা আমি বললাম যে ইউনূসের কপালে 970 কোটি টাকা দিয়ে 970 কোটি টাকা দিয়ে যেমন মামলা যেটা শুরু হতে যাচ্ছে সেটা তার প্রথম শুল, এবং সেই শুলে উনি বিদ্ধ হবেন। বিদ্ধ হয়ে তাকে কাঠগড়ায় উঠতে হবে, এবং তিনি নিজেকে ডিফেন্ড করার কোনো রাস্তা খোলা রাখেননি। তিনি নিজেকে ডিফেন্ড করতেই পারবেন না, কারণ তিনি প্রজ্ঞাপন জারি করেছেন, সেখানে তার সই রয়েছে। আর মাল গেছে কোথায়? মাল গেছে তার এনজিওতে। পৌঁছাক বা না পৌঁছাক, মাঝপথে থাকুক, কিন্তু আদেশটা তো জারি হয়েছে। বিচারক দেখবেন ঠিক আছে আদেশ তো জারি হয়েছে, আদেশকে দিয়েছে, আদেশ দিয়ে ডক্টর ইউনূস। মাল কার? মাল হচ্ছে সরকারের। কার জন্য মাল? গরিব মানুষের মাল। কে খাচ্ছে? খাচ্ছে হচ্ছে একটা মানে প্রধান উপদেষ্টা, তার বকলমে তার পকেটে যাচ্ছে এনজিওর মাধ্যমে। ফলে উনি গেলেন ফেঁসে। এই ফাঁসটা শুরু হবে 970 কোটি টাকা দিয়ে। ওই জন্য গতকালকে বলেছিলাম এই 970 কোটি টাকা ওনার শুরু হয়ে দাঁড়ালো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ঢাকার চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন 22শে ফেব্রুয়ারি গত পরশুদিন বাংলাদেশের নয়া পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে দেখা করেছেন। একটি স্বল্প সময়ের বৈঠকও হয়েছে দুজনের মধ্যে। বৈঠকটি বাংলাদেশ সরকার যা আদৌ গুরুত্ব দিচ্ছে না সেটা বোঝা যায়। বৈঠকের পর এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর একটি শব্দও বলেনি, একদম চুপচাপ থেকেছে। যদিও চীনা রাষ্ট্রদূত বৈঠকের পর রীতিমতো সংবাদ সম্মেলন করে প্রকাশ করেছে বৈঠকটির খবর। কি নিয়ে হয়েছে বৈঠকটি? চীনা রাষ্ট্রদূত বলেছেন কথা হয়েছে তিস্তা প্রকল্পের কাজ শুরু করা নিয়ে। তিনি আশা প্রকাশ করেছেন তিস্তা প্রকল্পের কাজ খুব শিগগিরই শুরু হবে। বাংলাদেশ তার উত্তরে কি বলেছে সেটা তিনি বলেননি। আর আগেই বলেছি বাংলাদেশ এই বৈঠক নিয়ে একদমই স্পিকটি নট। বোঝা যাচ্ছে তিস্তা প্রকল্প অন্তত এই মুহূর্তে বাংলাদেশের অগ্রাধিকারের মধ্যে নেই। যদিও তিস্তা নিয়ে বাংলাদেশে কিছুদিন আগেও খুব আন্দোলন হয়েছে। সেই আন্দোলনের আগুনে অন্তর্বর্তী ইউনূস সরকার ধুনো দিয়েছে বটে ভারত বিরোধিতার আর এক এজেন্ডা হিসেবে। তবে এটাও ঠিক তিস্তা বহু বছর ধরেই ভারত বাংলাদেশ আলোচনায় জোরালোভাবে উঠে আসছে। সেই হিসেবে
তিস্তা বাঁচাও আন্দোলনের দীর্ঘ ইতিহাস ও যৌক্তিকতা রয়েছে। বাংলাদেশের দাবি আদৌ অযৌক্তিক নয়, কিন্তু কথাটা হচ্ছে যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। তিস্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কথা ছিল তো বাংলাদেশের। তিস্তা নিয়ে চীনের এই উদ্বেগ বাংলাদেশের স্বার্থের কথা মাথায় রেখে নয়, চীনের নিজের ভূ রাজনৈতিক স্বার্থের কথা মাথায় রেখে। ইউনূস সরকার ভারত বিরোধিতার উদগ্র বাসনা থেকে চীনের সঙ্গে তিস্তা প্রকল্প নিয়ে, লালমনিরহাট বিমানবন্দর পুনর্নির্মাণ নিয়ে, মোংলা বন্দর নিয়ে নানা চুক্তি করেছে চীনের সঙ্গে। এটা আর কোনো গোপন খবর নয়। কিন্তু এইসব প্রকল্পে খুব স্বাভাবিকভাবেই ভারতের তীব্র বিরোধ রয়েছে, বিশেষত ওই তিস্তা প্রকল্প নিয়ে। বিরোধের কারণ শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেকের সুরক্ষাহীনতার আশঙ্কা এবং সেই সঙ্গে পুরো 7 সিস্টার্সের 7 রাজ্যে নিরাপত্তার সংকট। সুতরাং ভারত তিস্তা প্রকল্পের নামে চীন এই অঞ্চলে ঘাঁটি গেড়ে বসুক, এটা মানবে না কখনো। এরপর বর্তমানে ইউনূস সরকার বিদায় নিয়েছে ভারতের সক্রিয় সমর্থনে। আবার বলছি কথাটা, ভারতের সক্রিয় সমর্থনে, এটা আপনারা অনেকেই এতদিনে জেনে গেছেন। সেই সমর্থনে তারেক জিয়ার বিএনপি সরকার ক্ষমতায় এসেছে। এই পরিস্থিতিতে প্রমাদ গণেছে চীন। শুধু যে তিস্তা প্রকল্প সংকটে তা নয়, বাংলাদেশে চীনের যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI প্রকল্প, সেটাও চৌপাট হতে বসেছে। চীন তাই পরিমরি করে খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে বসেছে 22শে ফেব্রুয়ারি। তারপর বৈঠক সেরে সাংবাদিকদের ডেকে তিস্তা প্রকল্পের কাজ শিগগির শুরু হবে বলে আশা প্রকাশ করেছে। কিন্তু এই আশাবাদ কতটা বাস্তবায়নযোগ্য সেটা মাথায় রাখেনি, বিশেষত বাংলাদেশের বর্তমান পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে। তিস্তা প্রকল্পটি যে একাধিক ভেটো পয়েন্টে আটকে যেতে পারে, রাজনৈতিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, এমন সন্দেহের যথেষ্ট কারণ আছে। ডিপ্লোম্যাটিক সিগন্যালের সাথে বাস্তব বাধা ঝুঁকির যে একটা লেয়ার, এই দুটোকে আলাদা করে দেখলে আলোচনাটা বেশি পরিষ্কার হয়। সেই চেষ্টা করব এই প্রতিবেদনে। তিস্তা নদী ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প নিয়ে ঢাকা বেইজিংয়ের আলোচনা দীর্ঘদিনের। 2024-এ ক্ষমতা থেকে বিদায়ের ঠিক আগে শেখ হাসিনা দিল্লিতে নরেন্দ্র মোদী সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে এসে তিস্তা প্রকল্পের বাস্তবায়ন ভারত করবে এমন একটা সমঝোতায় এসেছিলেন। যদিও ফরম্যাল চুক্তি স্বাক্ষর হয়নি, কারণ সেটা স্বাক্ষর হতে গেলে আরও অনেক কিছু দরকার হয়। দিল্লির সফর শেষে হাসিনা চীনে যান 2024-এর ওই মে মাসের শেষেই চীনে যান। সেখানে তিস্তা নিয়ে ভারতের সঙ্গে সমঝোতার বিষয়টি চীনা নেতৃত্ব যখন জানতে পারল, তখন শেখ হাসিনার সঙ্গে এতটাই ঠান্ডা ব্যবহার করতে লাগলো যে প্রায় অপমানিত হয়ে প্রধানমন্ত্রী হাসিনা তার সফর কাটছাট করে তাড়াতাড়ি ফিরে আসেন দেশে। তারপরে তো কি হয়েছে, আগস্টের 5 তারিখে, জুলাইতে বেড়ে গেল ওদের তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং আগস্টের 5 তারিখে হাসিনা সরকারের পতন ঘটল। এই ঘটনাতে বোঝা যায় তিস্তা প্রকল্প পাওয়া নিয়ে চীন কতটা ব্যগ্র। তারা কাজ গুছিয়ে নিতে হাসিনাকে দিয়ে পারেনি, সেটা পারলো ইউনূসকে দিয়ে। কিন্তু একটা অবৈধ অনির্বাচিত সরকারের সঙ্গে চুক্তি যে পরবর্তী নির্বাচিত সরকার মানবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আর চুক্তি থেকে বেরিয়ে আসার যে ক্ষমতা, সেটা সব দেশেরই থাকে। যেমন এই বাংলাদেশের ইউনূস সরকার ক্ষমতায় এসে বারবার বলেছে ভারতের সঙ্গে যেসব চুক্তি হয়েছে সেসব চুক্তি তারা খতিয়ে দেখে সেগুলো বাতিল করবে, যেটা বাংলাদেশের স্বার্থবিরোধী হলে। যদিও 18 মাসে সেটা বিশেষ কিছুই করতে পারেনি সবার ওপর। সুতরাং
যে চীনের সঙ্গে ইউনূস সরকারের যে চুক্তি হয়েছিল তিস্তা প্রকল্প নিয়ে, সেটা যে তারেক সরকার মানবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। সবার ওপর ভারতের সম্মতি না নিয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে একটা অসম্ভব ব্যাপার। শেখ হাসিনা সেই চেষ্টা করেছিলেন যে ভারতকে সঙ্গী নিয়েই কাজটা করতে। তারেক রহমান সরকারকেও সেটাই করতে হবে, এছাড়া পথ নেই। ভারতের সঙ্গে তিস্তার পানি ভাগাভাগির চুক্তি 2011 সালে মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকার সময় সই হওয়ার কথা থাকলেও, এমনকি মনমোহন সিং বাংলাদেশে পৌঁছে গেলেও শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাননি। তার আপত্তিতে সেবার স্বাক্ষর করা যায়নি, কারণ মনে রাখতে হবে ভারত একটা আধা ফেডারেল কান্ট্রি, এখানে ফেডারেল নিয়ম চলে, পশ্চিমবঙ্গের রাজ্যের ক্ষমতাও এখানে দেখতে হয়। সুতরাং এই সমস্যাটি একটা ফেডারেল পলিটিক্সে আটকে যাবে। চীনের সঙ্গে চুক্তি করে বাংলাদেশের পরে 2016 সালে পাওয়ার চায়না বলে একটি সংস্থার সঙ্গে একটা নন বাইন্ডিং, মানে একটা, এটা কেউ মানতেও পারে নাও মানতে পারে বাংলাদেশ, এমন একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করে। সেই অনুযায়ী কি হয়, সেই মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং কেন? কারণ বিকল্প কম্প্রিহেন্সিভ রিভার ম্যানেজমেন্ট সেটা কিভাবে করা যায় সেই পথটা খুঁজবার জন্যেই পাওয়ার চায়না বলে একটি চীনা কোম্পানির সঙ্গে বাংলাদেশের সরকার তখন একটা 2016 সালে একটা MOU করে। এবং ওয়াটারের মূল কারণটাই ছিল যে ওয়াটার শেয়ারিং ডেডলক পাশ কাটিয়ে নদী শাসন করা, নদীকে কিভাবে ড্রেজিং করা যায়, এমব্যাঙ্কমেন্ট কিভাবে বাঁধ নির্মাণ করে কি করা যায়, এই সবগুলো দেখবার জন্যই ওই MOUটা হয়েছিল। ভারত কেন অস্বস্তিতে থাকবে? তার কারণ ভারতের দিক থেকে কিভাবে বাধা আসতে পারে। দেখুন, ভারতের আপত্তি শুধু জল ভাগাভাগি নিয়ে নয়, তিস্তাকে ঘিরে চীনা উপস্থিতি স্ট্র্যাটেজিক জিওগ্রাফি ইস্যু হিসেবেও দেখতে হবে। কারণ প্রকল্পটি সীমান্ত ঘেঁষা, ভারত সীমান্ত ঘেঁষা, সংবেদনশীল অঞ্চলের নিকটবর্তী। চীন তিস্তা নিয়ে কাজ করতে গেলে বাস্তবে ভারত বাধা দিতে পারে, ডাইরেক্ট ভেটো দিয়ে নয়। কারণ ডাইরেক্ট ভেটো কেন দিতে পারবে? বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র, সুতরাং সেখানে ভারত কিভাবে ডাইরেক্ট ভেটো দিতে পারে? কিন্তু যে কাজগুলো করতে পারে সেটা হচ্ছে কূটনৈতিক চাপ ভারত দিতে পারে। এরপরে ভারত তার সীমান্তের যে ন্যারেটিভ, অর্থাৎ তাদের অসুরক্ষার যে আশঙ্কা, সেটা দূর করতে গিয়ে তারা সীমান্ত নিরাপত্তা জোরদার করতে পারে। এবং তৃতীয়ত, বাংলাদেশের সিদ্ধান্ত প্রক্রিয়ায় আলোচনার মাধ্যমে নানা ধরনের সময় বাড়াতে পারে, অনিশ্চয়তা তৈরি করতে পারে। আরেকটি বাস্তব বাধা হলো তিস্তার পানি প্রবাহের ওপর আপস্ট্রিম নিয়ন্ত্রণ, অর্থাৎ তিস্তার পানি ওপর থেকে নিচে নেমে আসছে বাংলাদেশের দিকে। সুতরাং ওপরের যে জল নিয়ন্ত্রণের যে ব্যাপারটা সেটা ভারতের হাতে। কাজেই নদীর যে প্রবাহ, সেই প্রবাহটা ভারতের হাতে, ভারতের দখলে। এর ফলে যে সেটা থাকলে কখন কি ছাড়বে না ছাড়বে ইত্যাদির ব্যাপারগুলো নিয়ে যদি চীন কাজ করতে যায় সেখানে তিস্তা প্রকল্প, তাহলে তাদের প্রজেকশন বারবার রিভাইজ করতে হবে। কারণ মনে রাখতে হবে ভারতের তিস্তা থেকে যে জলটা ওপর থেকে নিচে নামছে, সুতরাং এই কাজে একটা বিরাট আর্থিক ব্যাপার যুক্ত হতে পারে। এবং সবথেকে বড় কথা, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেবার যে কারণগুলো দেখিয়ে এটার বিরোধিতা করেছিলেন, ঢাকায় যাননি, সেটা হচ্ছে তার বক্তব্য হচ্ছে যে এই জল যদি বাংলাদেশের সাথে শেয়ারিং করতে হয়, ভাগাভাগি করতে হয় তিস্তার জল, তাহলে যে উত্তরবঙ্গের একটা বিরাট এলাকা, সেখানে খাওয়ার জলও মিলবে না, তাদের সেচের জলও মিলবে না। এটাই ছিল বড় কথা। কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভোট ব্যাংক বজায় রাখতে হবে। তিনি নিজেকে পশ্চিমবঙ্গ কেন্দ্রিক একটি সরকার, যে সরকার অন্য কোনো দেশের কথা ভাববে না, আগে পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল ফার্স্ট, এইটা তার ভোটের রাজনীতি। সেই রাজনীতি করবার জন্যেই তিনি কিন্তু এইটা করেছেন। মনে রাখতে হবে, মনমোহন সিং যখন গিয়েছিলেন বাংলাদেশে চুক্তি স্বাক্ষর করতে,
তখন কিন্তু তিনি সমস্ত প্রকল্পের পুরো বিশ্লেষণ নিয়ে ভারতের ইঞ্জিনিয়াররা, এখানকার পানি বিশেষজ্ঞরা, তারা যেসব কথা বলেছেন সবগুলোকে চিন্তা ভাবনা করে তারপরে পৌঁছেছিলেন। ভারতের স্বার্থ পুরোপুরি বিসর্জন দেননি, শুধু বাংলাদেশের স্বার্থের কথা ভেবে একটা সমঝোতায় আসার কথা তিনিও ঠিক করেছিলেন, সেটা হচ্ছে সুপ্রতিবেশী সুলভ ব্যবস্থার জন্যে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনীতি, তার ভোটের রাজনীতি ব্যাহত হবে বলে সেখানটায় ব্যাঘাত সৃষ্টি করেছেন। আগামী দিনে এই 2026-এর এপ্রিলে পশ্চিমবঙ্গের নির্বাচন, সেই নির্বাচনে যদি মমতা ব্যানার্জির সরকার যদি পতন ঘটে এবং যদি এখানে খুব সম্ভাবনা আছে বিজেপির সরকার এখানে ক্ষমতায় আসা, বিজেপির সরকার তখন এই বিষয়টা, অর্থাৎ তিস্তা জল প্রকল্প, জল ভাগাভাগির ব্যাপার, বাঁধ প্রকল্প, বাংলাদেশের সাথে মিলেমিশে এই কাজটা করতে পারে। আর এই কাজের দিকে কিন্তু তাকিয়ে রয়েছেন তারেক রহমানও, কারণ এই 2026-এর শেষে ডিসেম্বরে গঙ্গা জল চুক্তি যেটা ভারত বাংলাদেশ করে হয়েছিল, শেখ হাসিনা এবং মোদী সরকার করেছিলেন, সেটাও কিন্তু শেষ হয়ে যাচ্ছে এই বছরেরই শেষ দিকে। সুতরাং তিস্তা, গঙ্গা সবগুলো নিয়ে একটা কম্প্রিহেন্সিভ চুক্তি করতে হবে। তাই চীনা রাষ্ট্রদূত যতই ব্যগ্রতা দেখান, যতই বসুন বৈঠকে, তারেক রহমানের সরকার আপাতত এই বিষয়গুলো নিয়ে চুপ থাকতে বাধ্য, পলিটিক্যালি এবং সমস্ত চিন্তার দিক দিয়ে। আর একটা বড় কথা হচ্ছে, সেটাও মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমেরিকার বিরোধিতা। আমেরিকাও বাদ সাধবে যদি তিস্তা প্রকল্প নিয়ে চীন এগিয়ে আসে, কারণ চীনকে দমন করতে শুধু ভারত নয়, বাংলাদেশের সঙ্গেও একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ গড়ে তুলেছে যুক্তরাষ্ট্র। এই জায়গা থেকে বেরিয়ে আসার কোনো পথ নেই বাংলাদেশের সামনে আপাতত। মজার কথা, যে ইউনূস সরকার চীনকে দিয়েছে তিস্তা প্রকল্প বাস্তবায়নের কাজ, সেই একই ইউনূস সরকার চীন বিরোধী একাধিক চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে, যেমন চীনা অস্ত্র কেনা যাবে না ইত্যাদি ইত্যাদি। সব মিলিয়ে তিস্তা প্রকল্প নিয়ে চীনের স্বপ্নভঙ্গ, সময়ের অপেক্ষা শুধু। আর তাই মরিয়া চীন আলোচনায় বসেছে ছুটে এসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, কিন্তু ফলাফল আপাতত শূন্য, এবং বলে দিলাম ভবিষ্যতেও শূন্যই হবে। আপাতত এই পর্যন্ত, ধন্যবাদ। তিনি যে বোম ফাটিয়েছেন, এই বোমে কি কি বলেছেন, এগুলো নিয়ে আমি আর নতুন করে আপনাদের সঙ্গে কথা বলতে চাই না। আমি শুধু যে জিনিসটায় নজর দিব সেটা হচ্ছে তারেক রহমান এখন কি করবেন, বা বাংলাদেশের নতুন সরকার, বিএনপি সরকার এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, তার স্টেপ আমাদের দেখার বিষয়। রাষ্ট্রপতি যা বলার বলে দিয়েছেন, উজাড় করে বলেছেন, মন খুলে বলেছেন, এবং তিনি যে অবরুদ্ধ ছিলেন নিজের মুখে স্বীকার করলেন। একজন অবরুদ্ধ রাষ্ট্রপতি আমরা পেয়েছি বাংলাদেশে। একমাত্র বৈধ সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনিই ছিলেন। মোহাম্মদ শাহাবুদ্দিন ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি পদ, রাষ্ট্রপতির সেই চেয়ার, আমাদের সেই সম্মান, সেইটাকে ধুলায় মুছায় আশ্রয় নোংরা করে সর্বনাশ করেছে সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে কিছুই হবে না। রাষ্ট্রপতি কি কি বলেছেন, এর আগের দিনের বক্তব্য আপনারা সব জেনেছেন। তাকে কিভাবে অপমান, অপদস্থ করা হয়েছে, তার ছবি নামিয়ে ফেলা হয়েছে, তাকে কোনো কাজ করতে দেওয়া হয়নি। এবার এসে কি প্রমাণ হলো, একটা মানুষকে ঈদের নামাজটা পর্যন্ত পড়তে দেয়নি এই ডক্টর মোহাম্মদ ইউনূস, যার নিজের ধর্ম নিয়ে মানুষের ভিতরে প্রশ্ন আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কোন ধর্মের অনুসারী? আমাকে প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ খুব জোর দিয়ে বলেছেন যে তিনি ডকুমেন্ট কালেকশন করছিলেন, তিনি তথ্য সংগ্রহ করছিলেন যে প্রফেসর মোহাম্মদ ইউনূস তার জীবনে প্রথম বিয়ে করতে গিয়ে তিনি ধর্মান্তরিত হয়েছিলেন, এবং গির্জায় হয়েছিল তার বিয়ে, এবং সেই ধর্মান্তরিত হওয়ার পর তিনি আবার কি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কিনা সেই ডকুমেন্ট সংগ্রহের কাজ করছিলেন প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ। এর 1 থেকে 2 সপ্তাহের মাথায় নাজমুল হাসান কলিমুল্লাহ অ্যারেস্ট হয়ে যান। তারপর তার কাছে জানার সুযোগ হয়নি। সেই মানুষটি যে ভুলভাল নামাজ পড়ে 85-86 বছর বয়সে, সেই মানুষটি বাংলাদেশের রাষ্ট্রপতিকে ঈদের জামাতে, যেটা বাংলাদেশের যুগ যুগ বাংলাদেশ সৃষ্টির পর থেকে ট্রেডিশন, যে জাতীয় ঈদগাহ ময়দানে বাংলাদেশের রাষ্ট্রপতি নামাজ পড়বেন, সেই নামাজটা পর্যন্ত পড়তে দেওয়া হয়নি। তাকে আনঅফিসিয়ালি তার সিকিউরিটির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে, সাবধান, আপনি কিন্তু ঈদগাহ ময়দানে যাবেন না। রাষ্ট্রপতি নিজের মুখের ইন্টারভিউতে সেই তথ্য আছে। এরপর
বাংলাদেশের টাকা, জনগণের টাকা মৎসব করে দুনিয়া জোড়া ঘুরে বেরিয়েছেন। 18 মাসে 14টা দেশ, 16টা দেশ ঘুরেছেন এবং আরো ঘুরতেন। যদি শেষ বিতর্কগুলো না উঠতো না, যদি লন্ডন বিতর্ক না উঠতো, লন্ডনে বৈঠকে গিয়ে বাংলাদেশকে যেভাবে নাক কান কেটে এসেছিলেন এই ডক্টর মোহাম্মদ ইউনূস, এই বিতর্কগুলো না উঠতো, বাংলাদেশের মানুষ যদি তার ওই ইউএন সফরে যে লঙ্কা কাণ্ড ঘটিয়ে এসছে এবং গিয়ে তাকে বন্দি থাকতে হয় হোটেলের ভিতরে, বিলাসবহুল হোটেল, লাখ লাখ টাকা প্রতি মাসে 30 লাখ, প্রতিদিন 30 লাখ 40 লাখ টাকার হোটেলে থাকে। এবার যদি প্রকাশ না হতো, আমি জানি না যে গত 2-3 মাসে সে আর কয়টা দেশ ঘোরার স্বার্থ বাংলাদেশের মানুষের টাকা দিয়ে নিজে ঘুরিয়ে বেরিয়েছে সারা বিশ্বে। আর বাংলাদেশের রাষ্ট্রপতিকে তার চিকিৎসার জন্য সে এই দেশের বাইরে পা ফেলতে দেয়নি, যেখানে ভাইরাস এই রাষ্ট্রপতির বুকে ওপেন হার্ট সার্জারি, সেটার ফলো আপ ছিল, 1 বছরের মাথায় অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেখানে তাকে যেতে দেওয়া হয়নি। তার ব্রিটেনে একটি হসপিটালে তার অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেখানে তাকে যেতে দেওয়া হয়নি। আর রাষ্ট্রীয় দাওয়াতে তো বিভিন্ন অনুষ্ঠানে 2 দেশের আমন্ত্রণ ছিল, সেখানে 2 দেশের আমন্ত্রণ ছিল, এটা জানা এখন পর্যন্ত। এখন অজানা আর কোনো আমন্ত্রণ ছিল কিনা আমরা জানি না, যেতে দেওয়া হয়নি। এবার আসেন তারেক রহমান। লন্ডন বৈঠকে তারেক রহমানের সাথে কি সমঝোতা হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের, এটা আমরা জানি না। কিন্তু রাজনীতি কি বলে, 111 গভর্নমেন্ট, সেই 111 গভর্নমেন্টকে আনঅফিসিয়ালি ইন্ডেমনিটি শেখ হাসিনা দিয়েছিলেন এবং তাদের সাথে একটা বোঝাপড়া হয়েছিল বলেই 111 গভর্নমেন্টের কেউ কোনো ধরনের আর প্রশ্নের মুখে পড়েনি, বিচারের মুখে পড়েনি। 111 গভর্নমেন্টে কি অনিয়ম দুর্নীতি হয়নি? 111 গভর্নমেন্টে তারা যারা কমান্ডার ছিল বিভিন্ন জেলায়, তারা কি অনিয়ম দুর্নীতি করেনি? আমরা দেখিনি, আমরা জানি না। এর বাইরেও রাষ্ট্রীয়ভাবে অনিয়ম দুর্নীতি অনাচার বিচার স্বাধীন আইন বহির্ভূত কাজ হয়নি, হয়েছিল। কিন্তু কেন এগুলোর পরে আর কোনো আওয়াজ পাওয়া যায়নি আওয়ামী লীগ গভর্নমেন্টের আমলে? কারণ ওই গভর্নমেন্টগুলো এক্সিটের জন্য শেখ হাসিনার সাথে হয়তো আপোষ হয়েছিল। এবারও কি ডক্টর ইউনূস, এই যে তার ডক্টর ইউনূস নিজে, তার উপদেষ্টারা এবং 111 গভর্নমেন্টের চেয়ে 100 গুণ বেশি অভিযোগ তাদের বিরুদ্ধে, লুটপাট, মানুষ হত্যা, অন্যায়, অপশাসন, সবকিছুর উদাহরণ তাদের মধ্যে আছে। তাদের ছাত্র উপদেষ্টাদের বিরুদ্ধে পাহাড় সমান দুর্নীতির অভিযোগ। সবাই দাবড়ে বেড়াচ্ছে শহরে, সবাই দাবড়ে বেড়াচ্ছে এই বাংলাদেশের এই রাজধানীতে। কেন এই নতুন বিএনপি সরকার, কেন তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার, যারা নতুন বাংলাদেশের কথা বলছে, তারা কেন এদেরকে এখনো কোনো স্টেপ নিচ্ছে না? এই ইউনূস সে নিজের নতুন দল করার চেষ্টা করেছে 2009 সালে, সেই ইউনূস 111 গভর্নমেন্টের সময়, সেই ইউনূস এবারও আবার রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে চেয়েছে। আমরা সে যখন থেকে বিপ্লবী সরকারের স্বপ্ন দেখে তখন থেকে আপনাদেরকে আমি আমাদের এই আলোচনায় বলে এসেছি। আমরাই প্রথম বলেছি, বাংলাদেশে কোনো মেইন স্ট্রিম মিডিয়া তো কখনোই নিউজ করেনি, সোশ্যাল মিডিয়াতেও আমরা প্রথম আপনাদেরকে জানিয়েছি যে এই সরকারের মতলব ভালো না, তারা একটা বিপ্লবী সরকার করতে চায়। রাষ্ট্রপতি এসে সেই তথ্যই ফাঁস করেছেন, আমরা রাইট ছিলাম, আমাদের কাছে তথ্য ছিল। তারেক রহমান কি জানেন না কেন সে বিপ্লবী সরকার করতে চেয়েছিল? সে বিপ্লবী সরকার করতে চেয়েছিল তারেক রহমান যেন আজকের এই দিনের প্রধানমন্ত্রী যে আছেন সেটা যেন না হতে পারেন, আজকের এই দিনে যে বিএনপি সরকার ক্ষমতায় আছে সেটা যেন না আসতে পারে। সেই চেষ্টার সম্পূর্ণটা, সর্বশেষ বিন্দু পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টারা চেষ্টা করে গেছেন। এর প্রমাণ হলো মানব জমিনের সেই রিপোর্ট যে 3 জন উপদেষ্টা শেষ পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচন বানচালের চেষ্টা করেছেন। সেই 3 জন উপদেষ্টার মাথার উপরে ছাই হিসাবে কি ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন না? এবার আমাদের দেখার অপেক্ষা। আমাদের যদি দেখতে হয় যে এই ইউনূস এত অপশাসন, এত অন্যায় অনাচার করার পরেও তারেক রহমানের হাত গলে বের হয়ে যাচ্ছেন, আর ভেতরে কোনো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অন্য কিছু ছিল, তাকে এক্সিট দেওয়া হয়েছে শুধুমাত্র ওই যে বিএনপি ছাড় দেয়, একটা বৃহৎ স্বার্থের জন্য ছাড় দিচ্ছে যে নির্বাচিত সরকার ক্ষমতায় আসতে হবে, বিএনপিকে ক্ষমতা নিতে হবে। সেই ছাড়ের পার্ট হিসেবে অলিখিত ভাবে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কোন রকম নেগোসিয়েশন বিএনপির থেকে থাকে, তাহলে এর চেয়ে ইল্লাক বাংলাদেশের আর কিছুই হতে পারে না। এবং আমরা এখনো আশায় আছি, আমরা হতাশাগ্রস্ত হতে চাই না। আমরা এই হতাশাগ্রস্ত হতে চাই না যে বিএনপি কেও দেখতে হবে বিএনপি কেন এসছে এখন ক্ষমতায়। বিএনপি গত তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের এবং এর আগের আওয়ামী লীগ সরকার এর চেয়ে ভালো শাসন দেখাবে সেই জন্য তো এসছে, নাকি এই জাস্ট ইমিডিয়েট যেটা ফেসিবাদ, ইউনূসের ফেসিবাদ এবং এর আগের শেখ হাসিনার শাসন, এই দুটাকে বিএনপি পিছ ফালিয়ে যাবে, মানুষকে আবারও হতাশ করবে? কোন প্রক্রিয়ার দিকে বিএনপি যাবে সেই পথ বেছে নেওয়ার চয়েস এখন বিএনপির হাতে, বিএনপি সরকারের হাতে। আমরা অপেক্ষায় থাকবো, আমরা আশায় বুক বাঁধবো যেই অন্যায় অবিচারগুলো 18 মাসে হয়েছে। এবং অবশ্যই শেখ হাসিনাকে ফেসিবাদী বলার পথ বন্ধ করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, সত্যিকার ফেসিবাদী চেহারা যাকে বলে সেইটা দেখিয়ে দিয়ে।
রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ইন্টারভিউ পরতে পরতে তার প্রমাণ। আমাদের রাষ্ট্রপতি এখনো বহাল আছেন। তিনি থাকতে চান, বিএনপি যদি তাকে প্রেসিডেন্ট রাখে তাহলে তিনি থাকতে চান, বিএনপি প্রেসিডেন্ট না রাখলে তিনি মান সম্মানে চলে যেতে চান। সেই রাষ্ট্রপতি চেয়ারে বসে থেকে অভিযোগ করছেন। গতকাল আলোচনায় আমাদের প্রবাসী সাংবাদিক, ভিনদেশি সাংবাদিকরা আমাদেরকে বলছে, তারা বলছেন তোমাদের দেশের রাষ্ট্রপতিকে যা করা হয়েছে, আমাদের দেশের রাষ্ট্রপতিকে যদি কেউ এরকম করতো, হোক সে প্রধান উপদেষ্টা আর হোক সে অপ্রধান উপদেষ্টা, তাকে জাস্ট অ্যারেস্ট করা হতো। আমাদের রানিং রাষ্ট্রপতিকে অপমান অপদস্থ করে ডক্টর মোহাম্মদ ইউনূস